আজ আমি তোমাদের গা হিম করা কিছু ভৌতিক গল্প শোনাবো। তো সবাই চুপটি করে বসে, আমি এক্ষুনি গল্প শুরু করছি। আজকের প্রথম গল্পটা হচ্ছে একটি লাশ কাটা ঘরের। এই ঘটনাটি ঘটেছিল একজন ডোমের সাথে। তোমরা হয়তো অনেকেই ডোম কি সেটা জানোই না। যারা লাশ কাটে তাদেরকে ডোম বলা হয়। যিনি এই কাজ করতেন তিনি ছিলেন হত দরিদ্র মানুষ। টাকার বিনিময়ে মানুষ মানুষকে কাটতেও পারে। লোকটির নাম ছিল জাফর মিয়া। তাকে যখন তখন কল করে বলা হতো যে লাশ এসেছে। জাফর মিয়ার একটা বাটন ফোন ছিল। সে সব সময় ফোনটা হাতের কাছেই রাখতেন। সালটা ছিল 2003। রাত 2টার দিকে হঠাৎ করে জাফর মিয়ার কল বেজে উঠল। জাফর মিয়া ঘুমিয়ে পড়েছেন। পাশে ঘুমিয়ে আছেন তার স্ত্রী। তাদের কোনো বাচ্চা নেই। বিয়ে হয়েছে 8 বছর হয়েছে, অথচ আজ অব্দি তাদের কোনো বাচ্চা হলো না। এটা নিয়ে কখনোই সে তার স্ত্রীকে দোষারোপ করেননি, বরং স্ত্রীকে অভয় দিয়ে বলেছেন লোকের কথায় কান দিও না, যখন হবে তখন সবাই দেখবে। তো যাই হোক, হাসপাতালের দারোয়ান তাকে ফোন করেছে। জাফর ভাই, একটা লাশ আইছে, তাড়াতাড়ি আয় পড়েন। লাশের অবস্থা খুব খারাপ, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এটা শুনে তিনি তৈরি হতে থাকেন। ঠিক ওই মুহূর্তে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তার স্ত্রী বলে, কোথায় যাচ্ছেন? তখন জাফর মিয়া বলে, একটা লাশ এসেছে। তখন তার স্ত্রী বলে, এত রাতে লাশ? কাল গেলে হয় না? না, আজকেই যেতে হবে। তো এরপর আর কোনো বেশি কথা না বাড়িয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু কেন যেন স্ত্রী কেন যেন মনে ভয় ভয় করছে তাকে যেতে দিতে। জাফর মিয়া যখন হাসপাতালের গেটে পৌঁছালেন তখন তিনি আর দারোয়ানকে দেখলেন না। তিনি ভাবলেন হয়তো লাশের কাছেই আছে। এরপর জাফর মিয়া সোজা মর্গের দিকে হাঁটা ধরলেন। আজ তার কেমন যেন মনে হচ্ছে। তিনি যত এগোচ্ছেন ততই মনে হচ্ছে গাটা ভার হয়ে আসছে, অথচ এর আগে কখনো এরকমটা হয়নি। তিনি যখন মর্গে ঢুকলেন তখন দেখলেন মর্গের গেট হালকা খোলা, কিন্তু সেখানে কেউ নেই। মর্গের সিটে একটা লাশ রাখা, সাদা চাদর দিয়ে ঢাকা। জাফর মিয়া ভাবলেন যে এটাই সেই লাশ। অবশ্য সেই সাদা কাপড়ে ছোপ ছোপ রক্ত ভেসে উঠেছে। কিন্তু জাফর মিয়া একা একা কি করে কি করবে? আর দারোয়ান কেউ তো দেখছে না। আরো মানুষরা কোথায়? জাফর মিয়া সেই ঘরের লাশের সামনে বসে একটা সিগারেট ধরালেন। ভাবলেন যে দারোয়ান হয়তো কোথাও গেছে, আস্তে আস্তে একটা সিগারেট খেয়ে নিই। তিনি যখন সিগারেটটা ধরায় ঠিক তখনই হঠাৎ করে তার চোখ যায় লাশের হাতের আঙুলে। লাশটা এমন ভাবে সিটে শোয়ানো হয়েছিল যে একটা হাত বের হয়ে জাফর মিয়া দেখলেন হাতের আঙুলগুলো নড়ছে। জাফর মিয়া ভয় পেয়ে গেলেন, তাহলে কি সে জীবিত? জাফর মিয়া দৌড়ে গেলেন লাশের কাছে এবং সাদা কাপড়টা খুলতে যা দেখলেন তা দেখে যেন জাফর মিয়ার কলিজা এখনই বের হয়ে যাবে। সিটে যে শুয়ে আছে সে আর কেউ না, সেই দারোয়ান। তার চাইতেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই দারোয়ানের চোখে কোনো মনি নেই, পুরো চোখ সাদা এবং ঠোঁটের কিনারায় কেউ যেন পেরেক মেরেছে। কি ভয়ঙ্কর বিচ্ছিরি হাসি! জাফর মিয়ার হাত থেকে সিগারেটটা মাটিতে পড়ে যায়। জাফর মিয়া দেখে যে এই অবস্থায় দারোয়ান উঠে তার দিকে হাসতে হাসতে এগুচ্ছে। জাফর মিয়া খুব ভয় পেয়ে যায়। দৌড়ে যখন গেট থেকে বের হতে যাবে ঠিক তখনই কেউ যেন গেটটা জোরে লাগিয়ে দিয়েছে। তিনি আটকা পড়ে গেছে। অনেক গেট ধরে ধাক্কাচ্ছে, কিন্তু গেট কেউ খুলছে না, অথচ পেছন থেকে সে এক পা দুপা করে আগাচ্ছে। জাফর মিয়া তখন কাঁদতে শুরু করলেন। মনে মনে যত দোয়া দূরত পারত পড়তে শুরু করলেন। দারোয়ান আস্তে আস্তে তার হাতের কাছে এসে তার আঙুলে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। জাফর মিয়া জোরে চিৎকার করে, কিন্তু তার চিৎকার কেউ শুনে না। জাফর মিয়া আর তার জ্ঞান ধরে রাখতে পারে না। সে মাটিতে লুটিয়ে পড়ে। চোখ বন্ধ হয়ে আসে তার। যখন চোখ খুলে তাকায় তখন দেখে দারোয়ান সহ আরো অনেক মানুষ তাকে ঘিরে আছে। এমনকি সকাল হয়ে গেছে। জাফর মিয়ার চোখে মুখে পানি ছিটানো হয়েছে, সেই কারণেই জ্ঞান ফিরে এসেছে। জাফর মিয়া তার হাতে খুব ব্যথা অনুভব করেন। তিনি কোনো রকমের শক্তি দিয়ে তার হাতটা উপরে তুলে দেখলেন তার হাতের একটা আঙ্গুল নেই, সেখান থেকে রক্ত পড়ছে। সবাই অবাক, কি হয়েছে আঙ্গুলে? আঙ্গুল কেটে গেছে কিভাবে? জাফর মিয়া তখন ভয়ে ভয়ে দারোয়ানের দিকে তাকায়। দারোয়ানের চেহারা স্বাভাবিক। কি হয়েছে জাফর ভাই, আপনি আমার দিকে তাকাইতেছেন কেন? জাফর মিয়া তখন বলল, কাল তুমি তো সেই লাশের ঘরে ছিলে। কি বলেন এইসব? আমি তো কাল বাড়ি গিয়েছিলাম। আমার ছেলের অনেক জ্বর ছিল, তাই আমি বাড়িতে গিয়েছিলাম। এখানে আরেকজন ছিল। এরপর জাফর মিয়া একটু সুস্থ হওয়ার পর সবাইকে সবকিছু খুলে বলে। সবাই সবটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। অনেকেই জাফর মিয়ার কথা বিশ্বাস করছিল, আবার বিশ্বাস করছিল না। বলছিল লাশ কাটতে কাটতে এ নিশ্চয়ই পাগল হয়ে গেছে। কিন্তু প্রমাণ স্বরূপ ছিল তার হাতের আঙুলটি। হাতের আঙুলটি অনেক খোঁজা হয়েছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর জাফর মিয়া সেই কাজটি ছেড়ে দেয় একবারের জন্য এবং সে তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যায়। সেখানে তিনি ধান খেতে কাজ করত। তাও এটাতেই তিনি পরম শান্তির কাজ ভেবেছিলেন। সো আজকের এই ঘটনাটা তোমাদের কাছে কেমন লেগেছে? কারো কি একটু ভয় লেগেছে? যদি ভয় লেগে থাকে তাহলে আমাকে বলো। তোমাদের মুখে যদি গল্পের প্রশংসা শুনি তাহলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এবার চলে যাচ্ছি পরবর্তী একটা স্টোরিতে। আর এই স্টোরিতে থাকছে বৃষ্টি আসার আগ মুহূর্তে খোলা চুলে আম গাছের নিচে গেলে কি হয়। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাচ্ছি। ঘটনাটি লিখে পাঠিয়েছে স্নেহা মনি। আমি তাকে মনি নামটাই বলছি।
বলছি, কখনো আমার মতো এরকম ভুল কেউ করবেন না। আমাদের বাড়িটা গ্রামে, চারিপাশে সবুজ ধান ক্ষেত, আকাশে এক এক রঙের পাখি, কোনো প্রকার জ্যামজট, শব্দ দূষণ, কোনো সমস্যা নেই। এই পরিবেশটা হয়তো এখনকার বড় লোকদের ড্রিম। ছোট থেকে এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। এইবার আমাদের বাড়ির বর্ণনাটা একটু দিচ্ছি। আমাদের বাড়িটা ছিল এমন একটা জায়গা যেখানে আমাদের বাড়ির পেছনে ছিল বিরাট বড় ধান ক্ষেত, সামনে ছিল চওড়া রাস্তা এবং কিছু দূর পথ হাঁটলেই আমার মামার বাড়ি, এবং বড় আম গাছটা ছিল ধান ক্ষেতের মাঝের রাস্তা। সেই আম গাছটা অনেক পুরনো, অনেক বড়। ছোট থেকে বড় হয়েছি, সেই আম গাছে আজ অব্দি একটা আমও দেখিনি। সেই গাছটা বড় হচ্ছে, পাতা বাড়ছে, কিন্তু কখনোই আম হচ্ছে না। এইরকম গাছ হয়তো অনেক কমই দেখা যায়। একদিন দুপুরবেলা আকাশে মেঘ ছেয়ে গেল। এইরকম আবহাওয়া আমার অনেক পছন্দের। বৃষ্টি পড়লেই আমার একটা অভ্যাস ছিল, আমি বৃষ্টিতে ভিজি। তখন আমি গোসল করিনি, তাই ভাবলাম এই বৃষ্টিতেই ভিজবো। আমার চুলগুলো অনেক বড় ছিল। আমি আমার চুলগুলো ছেড়ে দিয়ে আমাদের বাড়ির পেছনের ধান খেতে নেমে দৌড়ে দৌড়ে হাঁটতে লাগলাম সেই আম গাছের দিকে। আজ আমার কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আম গাছের সামনে গিয়ে আমি কেমন যেন একটা হোঁচট খাই। আমি এত জোরে হোঁচট খেয়েছিলাম যে আমার পায়ের আঙুল কেটে রক্ত বের হয়ে যায়। আমি কিছুক্ষণ পায়ে হাত দিয়ে সেই আম গাছের নিচে বসে থাকি। এর মধ্যে হঠাৎ করে এত জোরে বৃষ্টি পড়ে যে আমি যে বৃষ্টিতে ভিজবো সেই শক্তিটুকু পাইনি। তো আমি সেই আম গাছের নিচে কিছুক্ষণ বসে থাকি, বৃষ্টি কমার আশা, এবং ভাবতে থাকি হয়তো বা আমার মা আমাকে খুঁজতে আসবে। এরপর আমি মাকে ধরে ধরে বাসায় চলে যাব, কিন্তু কেউই আসে না আমাকে খুঁজতে। হঠাৎ করে এত জোরে বিজলি চমকায় যে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি সাথে সাথে মুখ লুকিয়ে ফেলি, কিন্তু আমি অনুভব করি একটা গরম স্পর্শ। কেউ কাউকে জড়িয়ে ধরলে যেমন একটা গরম স্পর্শ হয়, ঠিক ওই রকম মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরেছে। আমি চারিদিকে তাকাই, কিন্তু কাউকেই দেখতে পাই না। এমনকি এত সুন্দর একটা গন্ধ আসছিল যে আমি একদম পাগল হয়ে যাচ্ছি। এরকম সুন্দর গন্ধের আগে আমি আর কখনোই পাইনি। তো যাই হোক, কেন যেন আমার খুব খারাপ লাগছিল, ভয় ভয় করছিল। আমি দোয়া করতে থাকি কখন বৃষ্টি কমবে, কিন্তু কোনোভাবেই বৃষ্টি কমছিল না। একটু বসে থাকার পর বৃষ্টি কিছুটা কম। আমি তখন সেখানে আর বসে থাকি না, চুলে খোপা করে আমি এই পা নিয়ে হাঁটতে শুরু করি। খুব কষ্ট হচ্ছিল হাঁটতে। কিছু দূর যেতেই আমার মনে হলো কেউ আমার চুলের খোপা টান দিয়ে খুলে ফেলেছে। আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকাই এবং দেখি সেই আম গাছের সামনে একটা সাদা ধোয়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি খুব ভয় পেয়ে যাই। আমি দৌড়াতে শুরু করি। আমি জোরে জোরে দৌড়াচ্ছিলাম আর আমার পা দিয়ে রক্ত পড়ছিল, খুব ব্যথা করছিল, কিন্তু সেই দিকে আমার কোনো খেয়াল নেই। কিন্তু আমি ভয় পেয়েছিলাম সেই সাদা ছায়াকে দেখে। বাড়িতে এসে সবকিছু না বলতে পেরেই অজ্ঞান হয়ে যায়। আমার মা যখন আমার জ্ঞান ফিরে আমি সবাইকে সবকিছু খুলে বলি। পর আমার মা আর সময় নষ্ট না করে বাড়িতে একজন কবিরাজকে ডেকে আনে। কবিরাজ বলল ওই আম গাছে একটা জিন থাকে। আমাকে খোলা চুলে দেখে নাকি সেই জিনটার অনেক ভালো লেগে গিয়েছিল, যার কারণে সে আমার চুলের খোপা খুলে দিয়েছিল, এমনকি আমাকে জড়িয়ে ধরেছিল। এরপর কবিরাজ আমাকে পানি পড়ায় এবং একটি তাবিজ দিয়ে যায় শরীর বন্ধের। এরপর থেকে সেই তাবিজটা আমার সাথেই ছিল। আমি আর কখনো সেই সাদা ছায়াকে দেখিনি। তো তোমাদের কেমন লেগেছে স্টোরিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আচ্ছা, এখন চলে যাচ্ছি পরবর্তী একটা স্টোরিতে। আর আজকের স্টোরিটা এমন, কোনো একটা বাড়িতে মানুষ মারা গেছে। সেই বাড়িতে আপনি গিয়েছেন তার লাশ দেখার জন্য, কিন্তু আপনার সামনে সে জীবিত ঘোরাফেরা করছে। তাহলে আপনার কেমন লাগবে? তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি, কেননা অনেকে বলে আমি নাকি অনেক বেশি কথা বলি। বেশি কথা বলেই তো মজা, হিহি। আমার নাম শ্রাবণ। আমি এবার ক্লাস 9-এ পড়ছি। আমরা ঢাকায় থাকি, কিন্তু গ্রামে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে। আজ থেকে প্রায় 1 বছর আগের কথা। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। আমি ক্লাস টপার। খুব মনোযোগী ছিলাম পড়াশোনায়। সারাদিন শুধু পড়তাম। ভাবতাম যতটুকু পড়া এগিয়ে রাখবো ততটুকুই আমার জন্যই ভালো হবে। তো হুট করে একদিন কল আসলো যে আমার এক আত্মীয় মারা গেছে। আমার মায়ের সম্পর্কে খালা হয় তিনি। তো আমার মা বলছে যে আমি একা একা যাব, তুইও আমার সাথে চল। আমার আসলে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মাকে এত দূরের পথে একা যেতেও আমি দিব না। তাই আমি আমার পড়াশোনা অফ করে মায়ের সাথে রওনা দিলাম। মা আমাকে গাড়ির মধ্যে বারবার বলতে লাগলো যে সে আমাকে খুব আদর করছে। সে হঠাৎ করে মারা গেল, তার চেহারাটা চোখের সামনে ভাসছে। আমি তখন মাকে বোঝাই যে দেখো, সবাইকেই তো একদিন না একদিন চলে যেতে হবে, তাই মন খারাপ করো না। এরপর আমরা সেই মৃত বাড়িতে পৌঁছে যাই। সেই বাড়িতে ঢোকার পর দেখলাম সে বাড়িতে অনেক মানুষ, সবাই নিজেদের মতো কথা বলছে। আমি তখন মায়ের সাথে সাথে ভিতরে রুমে যাই। আমার মা তখন তার আরেক আত্মীয়কে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। লাশটা রাখা ছিল বাড়ির উঠোনে। আমি গিয়ে লাশের কাছে দাঁড়ালাম। তখনই একটা লোক আমাকে দেখে বলল, চেহারা দেখতে চাও? আমি তখন মাথা নেড়ে বললাম হ্যাঁ। এরপর তিনি মুখের চাদরটা সরিয়ে দিলেন। আমি দেখলাম নানুর চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। তিনি চিরনিদ্রায় ঘুমিয়ে
তিনিই আছেন, এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, তিনি আর কখনোই এই পৃথিবীতে আসতে পারবে না। কিছুক্ষণ তাকিয়ে থেকে এরপর আমি চলে এলাম। এরপর এক এক করে সবাই লাশ দেখছি। আমি উঠোনের একদম শেষের চেয়ারে বসে পড়লাম। ফোনটা বের করে আমার বন্ধুকে মেসেজ করে বললাম, শাওন, আজ আমি তোর বাড়িতে আসতে পারবো না, তুই একা একাই চলে যা। শাওনকে টেক্সটটা দিতেই ফোনটা অফ করে যেই না পকেটে ভরে রাখবো, অমনি আমার চোখ পড়লো ভিড়ে থাকা একজন মানুষের দিকে, যিনি আমার দিকে এক পলক তাকিয়ে আছে। অবাক হয়ে গেলাম তার চেহারা দেখে। সে আর কেউ না, যিনি মারা গেছেন তিনি। আমি ভয়ে চেয়ার থেকে পড়ে গেলাম মাটি। তখন একটা লোক দৌড়ে এসে আমাকে টেনে তুললো। লোকটার দিকে তাকানো মাত্রই আমি আবারও সেখানে তাকালাম যেখানে সে দাঁড়িয়েছে। তাকিয়ে দেখলাম সেখানে আর কেউ নেই। আমি অবাক, আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আমি সত্যি বলছি, যে মারা গেছে আমি তাকেই দেখেছি। এরপর আমি দৌড়ে গেলাম লাশের কাছে এবং দেখলাম যে সেখানে লাশ রাখা আছে। আমার ভয়ে বুক ধরফর করে কাঁপতে লাগলো। এরকমটা এর আগে কখনো আমার সাথে হয়নি। মাকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব হয় চলো বাসা চলে যাই। মা আমাকে বারবার বললো যে দাঁড়া, কি হয়েছে, সমস্যা? এত ভিড়, এত মানুষের মাঝে আমি মাকে সবকিছু খুলেও বলতে পারছিলাম না। তো যাই হোক, মাকে অনেক তাড়া দিয়ে সেখান থেকে নিয়ে আসি। গাড়িতে বসে মাকে পুরো ঘটনাটা খুলে বলি। মা শুনে অবাক। তখন মা আমাকে একটা কথা বলে যে মৃত মানুষের আত্মা নাকি কিছুদিন ঘুরে। এটা সত্যি কিনা আমি জানি না। তোমাদের সাথেও কি এরকমটা কিছু হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে বোঝা যাবে ভাইয়ের গল্প কতটা সত্য। যাই হোক, এরপর চলে যাচ্ছি পরবর্তী একটা স্টোরিতে। আজকের এই গল্পটা শুনে অনেকেই বলবে যে কি হলো জান্নাত আপুর, যে আজকে একটার পর একটা স্টোরি দিয়ে যাচ্ছে। আসলে আমার এই গল্পগুলো নিয়ে এত কমেন্টস পেয়েছি যে আপু তোমার গল্পগুলো খুব সুন্দর লাগে, আমি ভাত খেতে খেতে তোমার গল্পগুলো শুনি। আবার কিছু ছোট আপুরা কমেন্ট করে যে আমি স্কুল থেকে এসে তোমার গল্প দেখতে শুরু করি। মানে কি বলবো, এই কমেন্টস গুলো দেখে আমার এত পরিমাণ ভালো লাগে, তাই ভাবলাম যে বড় একটা স্টোরি দেই, সেখানে অনেকগুলো গল্প থাকবে আর গল্প শুনতে শুনতে তোমাদের ভাত খাওয়া শেষ হয়ে যাবে। দেখেছো, আমি আবারও বেশি কথা বলে ফেলেছি। যাই হোক, চলে যাচ্ছি সোজা স্টোরিতে। আজকে এই স্টোরিটা একটা পুরাতন ফ্ল্যাটকে ঘিরে। সেই ফ্ল্যাটটা অনেক বড় হওয়ার সত্ত্বেও ভাড়া খুবই কম, এবং এই লোভে পড়ে যারা সেই ফ্ল্যাটে উঠেছে তাদের কি অবস্থা হয়েছে চলুন সেটাই জেনে নেওয়া যাক। আজকের এই স্টোরিটি আমাকে লিখে পাঠিয়েছে তাসলিমা আপু। তখন সে ক্লাস 10-এ পড়তো এবং তার স্বামী সেম ক্লাসেই পড়তো। বাড়ি থেকে বিয়ের চাপ দেওয়ার কারণে তারা দুজন সিদ্ধান্ত নেয় পালিয়ে যাবে, পালিয়ে গিয়ে বিয়ে করবে। তো পালিয়ে গিয়ে বিয়ে করে কোথায় উঠবে? নিশ্চয়ই একটা ভাড়া বাসাতে উঠতে হবে। হাতে ওরকম টাকা পয়সা নেই বললেই চলে। যতটুকু টাকা আছে সেই টাকায় ভালো ফ্ল্যাট পাওয়া যাবে না। তো সেই ভাইয়ার তার পরিচিত একটা লোক এই ফ্ল্যাটের ঠিকানা দিল। ফ্ল্যাটটার খুব প্রশংসা করলো, ফ্ল্যাটটা খুব ভালো, খুব কম গ্যাস থাকবে, পানি থাকবে, কোনো সমস্যা নেই। এমনকি কাপড় শুকানোর জন্য বারান্দাও আছে। 2টা বড় রুমের বাসা, তাও আবার এত কিছু, আর ভাড়া মাত্র 2000 টাকা। মানে এটা তো মেঘ না চাইতেই বৃষ্টি। তো ভাইয়া আর কোনো কিছু না ভেবে বললো যে হ্যাঁ আমরা ওই বাসায় উঠবো। কিন্তু আপুটি ভাবছিল যে এত কম দামে ফ্ল্যাট, যদি কোনো সমস্যা হয়ে থাকে তারা কি আর বলবে কি সমস্যা। কিন্তু এই বাসার ভাড়া এত কম হওয়ার কথা না। এরপর তারা বিয়ের পর সেই ফ্ল্যাটটিতে উঠে। পুরো ফ্ল্যাটই ফাঁকা, বলতে গেলে কোনো জিনিসপত্রই নেই। কিছু মেইন জিনিস কেনা হয়েছে, আর কোনো কিছুই নেই। তো একটা তোষক কেনা হয়েছিল, বালিশ কেনা হয়েছে, রান্না বান্না করার জন্য কিছু হাঁড়ি পাতিল কেনা হয়েছে, আর চুলা যেটা ছিল সেটা দারোয়ানের চুলা। তিনি বলেছেন যে যতদিন ইচ্ছে আপনারা ব্যবহার করুন। তো যাই হোক, সেই ফ্ল্যাটে ওঠার রাতেই আমরা যেটা লক্ষ্য করলাম, মনে হচ্ছে নূপুর পরে সারা ঘরে কেউ হেঁটে যাচ্ছে। লাইট অফ করে রেখেছিলাম, যার কারণে এত কিছু বোঝা যাচ্ছিল না যে কে হাঁটছে। প্রথমে শব্দটা আমি শুনেছিলাম, এরপর আমি আমার হাজবেন্ডকে ডেকে তুলি। তাকে বলি তুমিও কি সেই শব্দটা শুনতে পাচ্ছ? সে তখন বলে হ্যাঁ আমি কিছুক্ষণ ধরেই শব্দটা শুনছি, কিন্তু কোথা থেকে আসছে সেটাই বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আমি তখন বললাম যে তাড়াতাড়ি লাইটটা অন করো তো, দেখি কি হচ্ছে। ও তখন লাইট অন করে। লাইট অন করতেই দেখলাম ঘরের ভেতর কালো একটা বড় বিড়াল। লাইট অন করাতে বারান্দা দিয়ে পালিয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, কেননা আমি ছোট থেকে একটু ভীত স্বভাবের। আমার স্বামী তখন বলল হয়তোবা এই বিড়ালের গলায় ঘন্টি ছিল, সেই ঘন্টির আওয়াজে এসেছে। এরপর বারান্দার গেট আটকে লাইট অফ করে আবারও ঘুমিয়ে পড়লাম। 5 মিনিট পর আবারও সেই শব্দ, আবারও মনে হচ্ছে কেউ সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এবার আরো জোরে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কানের মধ্যে লাগছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি আমার স্বামীকে খামচে ধরলাম। আমার স্বামী তখন তাড়াতাড়ি লাইট অন করলো এবং লাইট অন করতেই দেখলো যে বারান্দার গেটও লাগানো এবং ঘরের ভেতর কেউ নেই। এরপর বাকি ঘরগুলো পুরো খোঁজা হলো, কিন্তু কাউকে আর দেখা গেল না। তো এরপর আমি আমার স্বামীকে বললাম তুমি আর লাইট অফ করো না, লাইট অফ করলে এই শব্দটা বাড়ছে, আর আমরা দেখতেও পারছি না এই শব্দটা কোথা থেকে আসছে। এরপর লাইট অন করেই ঘুমিয়ে পড়লাম, কিন্তু কোনোভাবেই যেন ঘুম আসছে না। বারবার মনে হচ্ছে কেউ এই দিক থেকে ওই দিক হেঁটে যাচ্ছে। এবার নূপুর ছাড়া, মানে খালি পায়ে ধাপুর ধুপুর করে হাঁটলেও তো একটা শব্দ হয়, ঠিক ওই রকম শব্দটা আমার স্বামীও টের পেয়েছে।
এই অবস্থায় আমি বলেও, দেখেছো আমি তোমাকে আগেই বলেছিলাম কম দামে ফ্ল্যাটে উঠো না। আমি আগেই ভেবেছিলাম এসব ভুটটুতের কোনো ব্যাপার স্যাপার আছে। আমার স্বামী তখন এক ধমক দিয়ে বলল, তুমি একটু বেশিই বুঝো, চুপ করে থাকো। আমি বুঝতে পারছিলাম ও ভীষণ ভয় পাচ্ছে। তো যাই হোক, এভাবে চলতে লাগলো। ফজরের আজানের পর সবকিছু স্বাভাবিক, একদম শান্ত, যেন মনে হচ্ছে কোনো শব্দই নেই। আমি তখন আমার স্বামীকে বললাম, এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাই চলো, কেননা রাতে তো আমি আর ঘুমাতেই পারবো না। এরপর আমি আর আমার স্বামী মিলে দারোয়ানের কাছে যাই এবং তাকে অনেক বুঝিয়ে বলার পর সে বলতে শুরু করে, আসলে একটা সমস্যার কারণে ফ্ল্যাটটি এভাবেই পড়ে থাকে, ওই ফ্ল্যাটে আসতে চায় না, যার কারণে বাড়িওয়ালা ভাড়া কমিয়ে 2000 টাকায় নিয়ে এসেছে, অথচ আগে এই ফ্ল্যাটের ভাড়া ছিল 8000 টাকা। আমার স্বামী আর আমি তখন বড় বড় চোখে বললাম, কি সমস্যা হয়েছে সেটা বল। দারোয়ান এবার বলতে শুরু করলো, আমি যদি সবটা আপনাদের খুলে বলি তাহলে তো আপনারা চলে যাবেন আর বাড়িওয়ালা আমাকে এসে ধরবে। আমি তখন কি বলবো? আমি তখন দারোয়ানকে বললাম, দেখেন আমি আপনার মেয়ের মতো, আজকে আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে কি আপনি এই বিষয়টা লুকিয়ে রাখ? এবার দারোয়ান চুপ হয়ে গেল এবং বলতে শুরু করলো, আসলে অনেক বছর আগে এখানে এক দম্পতি এসেছিল, তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তাদের দেখলে বোঝা যায় তাদের অনেক বয়স। দুজনেই ছিলেন চাকরিজীবী, সকালে যেত আসতো রাত, ফ্ল্যাটটা ফাঁকাই পড়ে থাকতো। আমি মাঝে মাঝে জানালা দিয়ে উকি দিতাম, কারণ বিপদ আপদ আসলে তো আমার ঘরেই আসবে। আমি তাদের ঘরে খেয়াল রাখতাম যেন কোনো অঘটন না ঘটে। তো একদিন আমার চোখ গেল তাদের ঘরে থাকা একটি কালো বিড়ালের দিকে। বিড়ালটি ছিল কালো কুচকুচে, দেখতেও কিছুটা বড়। ঘরের ভেতর থাকা এক ধ্যানে আমার দিকে তাকিয়ে থাকা। আমি ভাবতাম হয়তো তারা এই বিড়ালটা পালে, কিন্তু তারা দুইজনেই তো চাকরি করে, খালি একটা বাসায় এভাবে একটা বোবা প্রাণীকে আটকে রেখে যাবে? যেতে পারতো, আমার কাছে দিয়ে যেতে পারতো, খোলামেলা পরিবেশে ভালোই থাকতো বিড়ালটা। আমি তখন ঠিক করলাম যে তারা যখন আসবে কাজ থেকে তখন আমি তাদেরকে জিজ্ঞেস করব বা বলবো যে বিড়ালটা যাওয়ার সময় আমার কাছে দিয়ে যেতে। তারা যখন রাতের বেলা আসে তখন আমি তাদেরকে বিড়ালের বিষয়টা বলি। তখন তারা বলে যে, কি বলেন এসব, আমরা তো বিড়াল পালি না, আমরা তো দুজনেই চাকরি করি, আর বিড়াল পালবো কিভাবে? আমি তখন তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি যে আমি আসলে আপনাদের ঘরের ভেতর একটা কালো বিড়াল দেখতে পাই মাঝে মাঝে। তখন তারা বলে যে হয়তোবা বাহির থেকে আসে। আচ্ছা, চিন্তা করবেন না, আমি যাওয়ার সময় সব দরজা জানালা বন্ধ করে যাব যাতে বিড়ালটা ঢুকতে না পারে। আমিও ভাবলাম হয়তোবা তাই হবে। তো এমনি কিছুদিন যেতে লাগলো। দেখলাম যে সেই ফ্ল্যাটের লোকটা কাজে যেত, মহিলা কাজে যেত না। তা আমি সেই লোকটাকে বললাম যে আপনার স্ত্রী কি অসুস্থ, তাকে তো আর যেতে দেখি না। সেই লোকটা বললো যে তার স্ত্রী গর্ভবতী। এই কথাটা শুনে আমারও বেশ ভালো লাগলো। আমার আসলে একটা মেয়ে ছিল, কিন্তু পানিতে ডুবে মারা গেছে। আমি আমার মেয়েটাকে সেই মেয়ের ভেতরে দেখতে পেতাম, তাই ওর দিকে সবসময় খেয়াল রাখতাম। একদিন আমি পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে বাড়ির পেছনের দিকটায় যাই। বাড়ির পেছনের দিকটায় তাদের ঘরের একটা জানালা ছিল। তখন আমার চোখ গেল সেই জানালার দিকে। আমি তখন যা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। ভরা পেটে মহিলাটা নিচে বসে আছে, চুলগুলো ছাড়া পাগলের মতো হাসছে এবং সে কালো বিড়ালটা তার পেটের মধ্যে খামচি দিচ্ছে। এই দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। তখন সব কাজ ফেলে দৌড়ে এলাম জানালার কাছে। আমি তখন চিৎকার করে বললাম, কি করছেন এইসব? সেই মহিলা তখন শয়তানের মতো এক হাসি দিয়ে আমার দিকে তাকালো। বিড়ালটাও আমার দিকে তাকিয়ে আছে। বিড়ালের নখগুলো দিয়ে তার পেটে বিচ্ছিরি ভাবে খামচি দিচ্ছে, পেট কেটে রক্ত বের হয়ে যাচ্ছে। আমি তখন ভয় পেয়ে যাই এবং দৌড়ে যাই তার ঘরের কাছে এবং ইচ্ছে মতো দরজায় নক করতে থাকি, কিন্তু সে আর দরজা খুলে না। এরপর আমি দৌড়ে যাই আমাদের বাড়িওয়ালার কাছে এবং আরো মানুষজনদেরকে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি সেই মহিলাটা মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছে তার পেট থেকে কেউ বাচ্চাটা বের করে ফেলেছে। পেটের অবস্থা ক্ষত বিক্ষত, সে মারা গেছে, ওপরে তাকিয়ে আছে। খুব ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। তার হাজবেন্ড যখন খবর পেয়ে দৌড়ে আসে এবং এসে দেখে তার স্ত্রীর এই অবস্থা, তখন তার হাজবেন্ড পাগল হয়ে গিয়েছিল। এরপর সে বাসাটি ছেড়ে দেয়। তার স্ত্রীর দাফন কাফন হয়েছিল। এরপর এলাকাতে রটে গিয়েছিল এই ফ্ল্যাটে খারাপ কিছু আছে। যেই আসতো এই ফ্ল্যাটটি ভাড়া নিতে কেউ না কেউ তাকে বলে দিত, আর সে 2000 টাকা ভাড়ার কথা শুনেও চলে যেত। কিন্তু আপনারা যখন আসলেন, আপনি যখন শুনলেন বাসা ভাড়া মাত্র 2000 টাকা, তখন আপনি কোনো কিছু না জেনে খুশিতে এই বাসায় উঠে পড়েন। আজও জানি না সেটা বিড়াল ছিল কিনা, কেননা বিড়ালের থেকেও অনেক বড় আর ভয়ানক দেখতে। এই সমস্ত কথা দারোয়ানের থেকে আমি এবং আমার স্বামী শুনে ভয়ে আমাদের আত্মা বের হয়ে যাবে এমন অবস্থা। আমার স্বামীকে আর কিছু বলতে হয়নি, আমার স্বামী বলে দিল যে আজই আমরা এই বাসা ছেড়ে দিচ্ছি। এরপর আমার স্বামী তার মাকে ফোন করে এবং বিষয়টা খুলে বলে। সবটা শুনে আমার শাশুড়ি খুব রেগেছিলেন, কিন্তু আমাদেরকে মাফ করে দেয় এবং মেনে নেয়। তো যাই হোক, এখন আমি আমার শ্বশুর বাড়িতেই আছি। ওই ঘটনাটা আমি আমার জীবনে কখনোই ভুলতে পারবো না। সবাই দোয়া করবেন আমার জন্য। তো কেমন লাগলো স্টোরিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, আর কি কোনো স্টোরি বলবো নাকি অন্য একদিন বলবো? তোমরা হয়তো অনেকেই বোরিং হয়ে গেছো, তো
যাই হোক, আমারও মুখ ব্যথা করছে। তো তোমাদের কাছে আমার এই গল্পগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি তোমরা এরকম একসাথে কয়েকটা গল্প চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে নেক্সটে আমি তোমাদের জন্য এত বড় একটা অনেকগুলো গল্প নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফিজ।